হ্যালো ইঞ্জিনিয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমএপি ইঞ্জিনিয়ারিং বিডি। ফ্রেন্ডস, আজকে টিউটোরিয়ালের মাধ্যমে আমরা যে টপিকসগুলো জানতে পারবো সেটা আমি আগে প্রথমে আপনাদেরকে মূল টপিকসে যাওয়ার আগে একটু বলে দিতে চাচ্ছি। তো প্রথমে আজকে আমরা যেই জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে কিভাবে স্প্রিংলার সিস্টেম ডিজাইন করা যায়। এটা মোস্ট ইম্পর্টেন্ট স্প্রিংলার সিস্টেমের বা ফাইবারিং সিস্টেমের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস, স্প্রিংলার সিস্টেম ডিজাইন। তো আপনারা যারা স্প্রিংলার সিস্টেম ডিজাইন শিখতে চাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো, যেহেতু এই ভিডিওটা অনেক বড় একটা ভিডিও হবে, তো এই ভিডিওটাকে আমি কয়েকটা পার্টে আমি আপলোড করব। তো আপনারা প্রত্যেকটা পার্ট দেখবেন, না টেনে দেখার চেষ্টা করবেন। আশা করি যারা স্প্রিংলার সিস্টেম শিখতে চাচ্ছেন তারা খুব সহজে স্প্রিংলার সিস্টেমটা এই টিউটোরিয়ালের মাধ্যমে জানতে পারবেন বা শিখতে পারবেন। তো প্রথমে আজকের এই পার্টের মধ্যে আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আমরা স্প্রিংলার সিস্টেম ডিজাইন করব, কি কি ওয়েতে স্প্রিংলার সিস্টেম ডিজাইন করা যায় অ্যাজ পার এনএফপি অনুসারে, এবং মোস্ট প্রিসাইজ ডিজাইন ওয়ে কোনটি, এবং একজন ইঞ্জিনিয়ারকে সফটওয়্যারে ক্যালকুলেশন করার আগে কোন পদ্ধতিতে স্প্রিংলার সিস্টেম ডিজাইনটা তাকে জানতেই হবে, এবং হাইড্রোলিক ক্যালকুলেশন করার 10টি সহজ এবং এক্সক্লুসিভ স্টেপ নিয়ে আমরা আজকে এই টিউটোরিয়ালে কথা বলবো। তো চলুন কথা না বলিয়ে আমরা মূল টপিকসে চলে যাই। তো ফ্রেন্ডস, প্রথমে আমাদের যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে আজকের দেখবো আমরা কয়টা ওয়েতে স্প্রিংলার সিস্টেম ডিজাইন করা যায়। তো দেয়ার আর টু ওয়েজ টু ডিজাইন স্প্রিংলার সিস্টেম। তার মানে কি, আমাদের অ্যাজ পার এনএপি 13 অনুসারে 13 আমাদেরকে দুইটা পদ্ধতির কথা বলেছে। তো প্রথম যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা রয়েছে কি, এই পাইপ শিডিউল মেথড। অর্থাৎ পাইপ শিডিউলের মেথডের মাধ্যমে কিন্তু আমরা আমরা ডিজাইন করতে পারি। তো পাইপ শিডিউল মেথডটা কি, এটা আমরা সেপারেট টিউটোরিয়ালে আপনাদের সাথে আলোচনা করব। জাস্ট আজকে আমি ওইগুলো বলে যাচ্ছি। দেন সেকেন্ড যেটা হচ্ছে হাইড্রোলিক ক্যালকুলেটেড মেথড। ফ্রেন্ডস, হাইড্রোলিক ক্যালকুলেটেড মেথডটা হচ্ছে একটা ডিটেল ক্যালকুলেশন মেথড। অর্থাৎ আপনি প্রত্যেকটা পয়েন্টের জন্য আপনাকে কি হচ্ছে, কি চেঞ্জ হচ্ছে, কি ইফেক্ট প্রেসারে কি চেঞ্জ হচ্ছে, কি ফ্লো রেটে চেঞ্জ হচ্ছে, সেই জিনিসগুলো আপনি হাইড্রোলিক ক্যালকুলেশন মেথডের মাধ্যমে কিন্তু জানতে পারবেন। এখন এই হাইড্রোলিক ক্যালকুলেটেড মেথডটা আবার দুই ধরনের, একটা হচ্ছে ম্যানুয়াল মেথড, আর একটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে আপনি ক্যালকুলেশন করতে পারবেন। তো ম্যানুয়াল মেথডটা হচ্ছে কি, ম্যানুয়াল মেথডটা হচ্ছে আপনি একদম হাতে কলমে প্রত্যেকটা সেকশনের আপনি ক্যালকুলেশন করলেন, ম্যানুয়াল মেথডটা। আর সফটওয়্যার মেথডটা হচ্ছে কি, যে আমাদের কিছু সফটওয়্যার রয়েছে, যেমন এলিট ফায়ার, তারপরে হ্যাশ, হ্যাশ হচ্ছে হচ্ছে হ্যাশ, তারপরে আপনার হাইড্রোক্যাল, তারপর অটো স্প্রিং, তারপর স্প্রিং ক্যাড। এই সফটওয়্যার গুলো কমার্শিয়াল সফটওয়্যার, এবং এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে হাইড্রোলিক ক্যালকুলেশন গুলো করতে পারবেন। তবে ফ্রেন্ডস, এখানে একটা কথা রয়েছে, যে আপনি সফটওয়্যার ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু ডিটেল জিনিসটা বুঝতে পারবেন না। তার জন্য আপনাকে যদি অ্যাকুরেট ভাবে, যদি, কারণ একটা সফটওয়্যার আপনি যেভাবে ইনপুট দিবেন তার আউটপুটটা কিন্তু সেভাবে আসবে। আপনি যদি ভুল ইনপুট দেন তাহলে কিন্তু আপনার ভুল রেজাল্ট আসবে। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, ম্যানুয়াল ক্যালকুলেশন মেথডটা আমাদেরকে অবশ্যই, একজন ইঞ্জিনিয়ারকে অবশ্যই অবশ্যই ম্যানুয়াল ক্যালকুলেশন মেথড গুলো জানা দরকার। তো ম্যানুয়াল হাইড্রোলিক ক্যালকুলেশন গুলো কিভাবে করে সেটা আমাদের অবশ্যই জানা দরকার। আপনি যদি ম্যানুয়াল ক্যালকুলেশনটা আপনি জানেন, তাহলে খুব সহজে আপনি সফটওয়্যার ক্যালকুলেশন গুলো কিন্তু আপনি পেরে যাবেন। তো চলুন আমরা শিখবো কিভাবে ম্যানুয়াল ক্যালকুলেশন গুলো করা যায়। তো ম্যানুয়াল ক্যালকুলেশনের জন্য আমি আমার এক্সপিরিয়েন্স থেকে 10টি খুব সহজ এবং এক্সক্লুসিভ স্টেপের কথা আপনাদেরকে শেয়ার করব। আমি এবং আমার এই টিউটোরিয়ালে যখন হাইড্রোলিক ক্যালকুলেশন করতে যাব, আমরা এই মেথড বা এই স্টেপ গুলো ফলো করে করে কিন্তু আমরা হাইড্রোলিক ক্যালকুলেশন গুলো করব। তো প্রথম যে স্টেপ গুলো থাকবে, সেই স্টেপটা হচ্ছে কি হ্যাজার্ড আইডেন্টিফিকেশন। অর্থাৎ আমরা যেই এরিয়ার জন্য হাইড্রোলিক ক্যালকুলেশন করব, প্রথমে আমাদের কাজ হচ্ছে কি, সেই এরিয়ার হ্যাজার্ড আইডেন্টিফিকেশন করা। অর্থাৎ সেই এরিয়াটা কি ধরনের অকুপেন্সি রয়েছে এবং কি ধরনের হ্যাজার্ড রয়েছে। দেন আমরা যেটা করব, ডিটারমাইন ম্যাক্সিমাম রিমোট প্রোটেকশন এরিয়া অফ স্প্রিংলার সিস্টেম। অর্থাৎ আমাদের যে এরিয়ার জন্য ডিজাইন করব স্প্রিংলার সিস্টেম, সেই এরিয়া বা যে বিল্ডিং এর জন্য করব, সেই বিল্ডিং এর সবচেয়ে রিমোট যে এরিয়া রয়েছে, রিমোট বলতে কি বোঝায়, আমার যেখানে পাম্পটা বসবে সেই পাম্প থেকে একদম শেষ লাস্ট যে ম্যাক্সিমাম ডিস্টেন্স যে এরিয়াটা, সেই এরিয়াটা রিমোট এরিয়া। সেই রিমোট এরিয়া আমাকে ম্যাক্সিমাম যে স্প্রিংলার রিমোট এরিয়া, সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে কিভাবে, অ্যাজ পার এনএফপিএ অনুসারে। তারপর ডিটারমাইন স্প্রিংলার কভারেজ এরিয়া অ্যান্ড কে ফ্যাক্টর। তো ফ্রেন্ডস, আমাদের যে এরিয়ার জন্য
আমরা হচ্ছে স্প্রিংলার সিস্টেম ডিজাইন করব, সেই এরিয়াতে অ্যাকচুয়ালি আমরা কত বা কোন কে ফ্যাক্টর স্প্রিংলার আমরা সিলেক্ট করব এবং তার কাভারেজ এরিয়াটা কি হবে সেটা আমাদের অ্যাজ পার এনএফপি অনুসার থেকে আমাদেরকে জেনে নিতে হবে, এবং সেই ভ্যালুটা কিন্তু আমাদেরকে বের করে নিতে হবে ক্যালকুলেশন, মেইন ক্যালকুলেশন করার আগে। দেন হচ্ছে ক্যালকুলেট টোটাল নাম্বার অফ স্প্রিংলার ফর রিমোট এরিয়া অ্যান্ড টোটাল ফ্লোর এরিয়া। তার মানে দেন 4 নাম্বার স্টেপে আমরা যেটা করব যে ওই যে রিমোট এরিয়াটা আমরা সিলেক্ট করব সেই রিমোট এরিয়ার জন্য আমাদের টোটাল কটা স্প্রিংলার লাগবে, এবং হচ্ছে ওই ফ্লোর টোটাল ফ্লোরের জন্য বা টোটাল বিল্ডিং এর জন্য কয়টা স্প্রিংলার লাগবে সেটা আমরা ক্যালকুলেশন করবো। তো ফ্রেন্ডস এখানে অ্যাকচুয়ালি বারবার রিমোট এরিয়ার কথা আসতেছে। অ্যাকচুয়ালি স্প্রিংলার যখন আপনি সে একটা বিল্ডিং এ যখন স্প্রিংলার ডিজাইন করবেন তখন কিন্তু আপনার প্রত্যেকটা ফ্লোরে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে সে আপনার পাম্প রুম বা গ্রাউন্ড ফ্লোর, তাহলে পাম্প রুম থেকে সবচেয়ে কাছের ফ্লোর হচ্ছে গ্রাউন্ড ফ্লোর বা ফ্লোর নাম্বার 1। তো আপনি যদি সবচেয়ে কাছের ফ্লোর বা সবচেয়ে ধরেন 5টা ফ্লোর যদি হয়, সবচেয়ে রিমোট ফ্লোর হচ্ছে 5 নাম্বার ফ্লোর, তাহলে এই 5 নাম্বার ফ্লোরের হচ্ছে আমাদের রিমোট এরিয়া আমরা বলছি বা রিমোট ফ্লোর বলছি, সেই রিমোট ফ্লোরের ক্যালকুলেশনটা করলেই কিন্তু আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। কারণ দেখুন পাম্পের সবচেয়ে পাম্প বা পাম্প রুমের সবচেয়ে কাছাকাছি যে ফ্লোরটা সেটা অবশ্যই রিমোট যেই ফ্লোরটা আছে সেটা বেশি প্রেশার পাবে। তার মানে এখানে আমাদের প্রেশার ফ্লোরেট নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না। তাছাড়া আমাদেরকে এনএফপিএ বলে দিয়েছে যে আমাদের রিমোট যে এরিয়া থাকবে সেই এরিয়ার স্প্রিংলার ডিজাইন করলেই, কনসিডারেশন করলেই হচ্ছে আমাদের টোটাল স্প্রিংলার ডিজাইনটা হয়ে যাবে, যার জন্য এখানে বারবার কিন্তু রিমোট এরিয়া চলে আসতেছে। ওকে, 5 নম্বরে আমরা কি করব, স্প্রিংলার ফ্লোর লেআউট ডিজাইন করব। অর্থাৎ আমাদের যে ফ্লোরটা থাকবে আমাদের সেই ফ্লোরের লেআউট ডিজাইনটা আমরা করব। লেআউট বলতে আমাদের কোন কোন কয়টা স্প্রিংলার বসবে, কি কি সাইজের পাইপ বসবে, এইসব জিনিস, কয়টা ব্রাঞ্চ বসবে, কয়টা ক্রস মেইন হবে, এই জিনিসগুলা হচ্ছে কত ডিস্টেন্স হবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের হচ্ছে ফ্লোর লেআউটের মাধ্যমে আমরা জানতে পারবো। তারপরে যেটা জানবো ডিটারমাইন পাইপ সাইজিং অফ ব্রাঞ্চ লাইন। অর্থাৎ আমরা যখন একটা লেয়ার ডিজাইন করে ফেলবো যে আমার 10টা স্প্রিংলার আছে, আমাদের 5টা ব্রাঞ্চ লাইন, এক একটা ব্রাঞ্চ লাইনের ডিস্টেন্স এতটুকু, এই একটা ক্রস মেইন, একটা মেইন ফিডার, আমাদের রাইজার, তখন হচ্ছে কি যে এই যে পাইপ লাইনগুলো, ফ্লোরের যে পাইপ লাইনগুলো, এই পাইপ সাইজগুলো কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে অ্যাজ পার এনএফপিএ অনুসারে। এবং তারপরে আমাদেরকে যেটা হবে, যখন একটা ফ্লোরের আপনার হচ্ছে স্প্রিংলার কোয়ান্টিটি ডিজাইন হয়ে যাবে, তারপর হচ্ছে পাইপ সাইজ আমরা জেনে যাব, এখন আমাদেরকে মেইনলি যেই ক্যালকুলেশনটা শুরু হবে হাইড্রোলিক ক্যালকুলেশন, সেটা হচ্ছে ফ্লো রেট এবং প্রেশার। অর্থাৎ মোস্ট রিমোট যে স্প্রিংলারটা রয়েছে, প্রথমে সেই স্প্রিংলারটা ধরে নেই যদি আমরা কোনোভাবে যদি ব্লাস্ট হয়, তাহলে সেই স্প্রিংলারের প্রেশার কতটুকু, কতটুকু প্রেশার লস হবে, সেই পাইপলাইনের প্রেশার লস কত হবে, তার ফ্লো কত হবে, এবং ওই রিমোট এরিয়ার ফ্লো কতটুকু হবে, তার প্রেশার লস কতটুকু হবে, এই টোটাল ক্যালকুলেশনটাই হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে হাইড্রোলিক ক্যালকুলেশন মেইন পার্ট। তো আমাদেরকে ওই এরিয়ার জন্য বা ওই ফ্লোরের জন্য টোটাল আমাদের হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ব্রাঞ্চ লাইনের হচ্ছে আমাদেরকে কি করতে হবে, প্রেশার লস ক্যালকুলেশন, প্রেশার ক্যালকুলেশন এবং ফ্লো রেট ক্যালকুলেশন করতে হবে। দেন হচ্ছে ফুল সিস্টেম প্রেশার ক্যালকুলেশন। আপনার 5 তলা একটা ফ্লোর, ঠিক আছে, একটা বিল্ডিং, তো আপনি 5 নাম্বার ফ্লোরটা যদি রিমোট ফ্লোর হয়, ওই রিমোট ফ্লোরে টোটাল আগে কি করবেন হচ্ছে যে মোস্ট যে রিমোট এরিয়া, সেই এরিয়ার যে স্প্রিংলারের ব্রাঞ্চ পাইপ ওইগুলো আপনারা হচ্ছে ক্যালকুলেশন এবং হচ্ছে প্রেশার ক্যালকুলেশন করব। করার পরে এবার এই ফ্লোরে যখন প্রেশারটা আমি জেনে যাব রাইজার পর্যন্ত, তাহলে তো আমাকে এখন কি করতে হবে, একদম পাম্প থেকে শুরু করে এই রাইজার আপ টু 5th ফ্লোরের রাইজার, এখানে কতটুকু লস আছে, প্রেশার প্রয়োজন, সেই জিনিসগুলো কিন্তু ক্যালকুলেশন না করলে কিন্তু আমরা পাম্প সিলেক্ট করতে পারবো না। তার জন্য আমাকে ফুল সিস্টেমের প্রেশার কিন্তু ক্যালকুলেশন করে নিতে হবে, প্রেশার অথবা হেড ক্যালকুলেশন যেটাই আমরা বলি। আমরা যদি প্রেশার ক্যালকুলেশন করতে পারি তাহলে আমরা খুব সহজে কিন্তু হেড ক্যালকুলেশনটা করে ফেলতে পারবো। তারপরে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে 9 নম্বরে, যে ফায়ার পাম্প ক্যাপাসিটি ক্যালকুলেশন এবং সিলেকশন। এবার আমরা যদি হেড এবং হচ্ছে ফ্লো প্রেশার যদি পেয়ে যাই, তাহলে আমাদের জন্য কিন্তু খুব সহজে আমাদের ফায়ার পাম্পের ক্যাপাসিটি আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো এবং সিলেকশন করতে পারবো, এবং এগুলো অবশ্যই অ্যাজ পার এনএফপি অনুসারে করতে হবে। দেন আমরা ফাইনালি কি করবো, আমাদের রিজার্ভার ট্যাঙ্কের ক্যাপাসিটি কতটুকু হয়ে প্রয়োজন সেটা আমরা ক্যালকুলেশন করব। তো ফ্রেন্ডস এই 10টা স্টেপ যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা খুব সহজে হচ্ছে আমরা হাইড্রোলিক ক্যালকুলেশন বা স্প্রিংলার ডিজাইন আমরা খুব সহজে করতে পারবো।